বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে বসতে পারেন, দাঁড়িয়ে থাকার কষ্ট করার দরকার নাই। আপনারা অনেক কষ্ট করেছেন। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সারা দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভার কাউন্সিলর বৃন্দ আজকের এই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন। এটা আমার জন্য সম্মানের আপনাদের এখানে আসাটা। কিন্তু আসলে পরিস্থিতি এখন এমন যে আমাদের পূর্ব নির্ধারিত অনেক প্রোগ্রামে আমাদের থাকা হয় না, যাওয়া যায় না। সকালবেলা আরেকটি আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল গুলশানে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তাছাড়া আমার আরো একটা মিটিং ছিল, সেখানে আমার থাকার কথা, যে কারণে ওখান থেকে যাওয়া আসায় আপনাদের এখানে আসলে আগে থেকে নির্ধারিত হওয়া সত্ত্বেও আসা সম্ভব হয়নি। তিনটে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হসপিটালে যেতে হবে, তারপরে আপনাদের এখানে আসছি, আমার এখান থেকে সরাসরি যেতে হবে। তো প্রথমে আপনাদের দাবি দেওয়ার যে বিষয়টি, আপনারা নির্বাচিত কাউন্সিলর, আপনাদেরকে সরকারি প্রজ্ঞাপনে আপনার বাতিল করা হয়েছিল। আপনারা সেই পদ আপনারা ফেরত চান, এটির প্রতি আমাদের সমর্থন এবং সংহতি। বিশেষ করে 5ই অগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আসলে দেশে যে একটা অস্থিরতা বিরাজমান, আপনারা সেটা লক্ষ্য করছেন। স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কোনো শক্তিশালী রাজনৈতিক সংগঠন নাই, যার ফলে প্রতিনিয়ত তাদেরকে নানান ধরনের ঘটনা এবং অঘটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গত প্রায় 4 মাস হতে যাচ্ছে, এই পৌনে 4 মাস যদি আমরা লক্ষ্য করি, প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আসলো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, এই অভিযোগে শাহবাগ থেকে শুরু করে চট্টগ্রাম কয়েকটি জায়গায়। তারপরে বিভিন্ন কমিউনিটির লোকজন তাদের পদোন্নতি, বেতন ভাতা দাবি দেওয়ার নিমিত্তে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, বয়স বৃদ্ধি, এই আন্দোলনগুলো করতে লাগলো এবং একটা পর্যায়ে আনসারের আন্দোলন আমরা দেখলাম। সর্বশেষ যেই ছাত্ররা, যেটা অনেকে খুব গর্ব করে বলেছেন যে তাদের ছেলেরা আন্দোলনে গিয়েছে, পানি কেনার জন্য টাকা দিয়েছেন, খাবার কেনার জন্য টাকা দিয়েছেন, নিজেরা পাশে থেকেছেন। এই যে আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা, বা আমরা যেটা বলি যে তরুণরা আমাদের সমাজের একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, আমাদের, আমি মনে করি সিনিয়র সিটিজেন তাদের চোখ খুলে দিয়েছে যে আসলে এই যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছিল, যার অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণে সাধারণ মানুষ কার্যত এক প্রকার নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল। এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশটা বিপন্ন হওয়ার পথে ছিল, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং একটা পরিবর্তন এনেছে। সেই ছাত্ররা সিটি কলেজ, ঢাকা কলেজ সংঘর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, কিংবা ইন্টারমিডিয়েট পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ব্যাপক সংঘর্ষ, এবং সেখানে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা, তারা স্পষ্টতই ব্যর্থ হচ্ছে সরকারকে আগাম তথ্য দিতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে। এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে, নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন, খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর ঘটনা, যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে। যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, তাকে গ্রেফতার করা হয়েছিল। ওকে, তার যদি জামিনের বিষয় থাকে, তার অনুসারী যারা, তারা বিক্ষোভ দেখাতে পারে, প্রতিবাদ করতে পারে। কতটা হিংস্র হলে, জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী, সরকারি নিয়োগকৃত এপিপি, তাকে হত্যা করলো। এবং কাণ্ডটা দেখেছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ফলো করে প্রচার করছে, ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া। কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইসকনের নেতা চিন্ময় ব্রহ্মচারী, তার আইনজীবী ছিলেন। কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে। সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা, যেই প্রোপাগান্ডা ওই শাহবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচারকে, বিবৃতির প্রতিবাদ জানিয়েছে। এই সাহসী পদক্ষেপে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে, স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সময় বলবে যে এই শুধু একটু কথা বলেন। তো যে কারণে আমরা বললাম যে দেখেন,
এইখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন, বিশ্বাস করে আছেন। স্বাভাবিকভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলিত এই বাংলাদেশ, এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির, হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায়? মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে, স্বর্ণের দোকানদার বলেন, সেলুনে নাপিত বলেন, কিংবা আপনার অন্যান্য ব্যবসায়ী বলেন। তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন, এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক সংঘাত নাই। যেই ঘটনাগুলো ঘটছে, যাবৎকাল ঘটছে, এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড, অনেকগুলো ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটে। যেমন আমার এলাকায় গলাচিপা উপজেলায় আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ এসেছেন মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব, মন্দিরের জায়গা নিয়ে। কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গায়, যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছে, আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান, তার দ্বন্দ্বটা কিন্তু হিন্দুতে হিন্দুতে। আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে, যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে, সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই যে আপনার, আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে 12ই সেপ্টেম্বর প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলছিল যে 5ই অগস্ট থেকে এই পরিবর্তনের পর 20 অগস্ট পর্যন্ত 1068টি হামলা, হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে 506টির মালিক বা 6টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট। যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটন ঘটবে না, এটাই আমি চাই, এবং আমাদের দলের কোন নেতৃবৃন্দ কোথাও কোনো এই ধরনের হামলা করেছে এই রকমের কোন ঘটনা আমার মনে হয় কেউ দেখাতে পারবে না। কারণ আমরা এই সহিংসতা, এই অপরাজনীতি আমরা বন্ধ চাই। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, দেখা যায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন। চট্টগ্রামে, ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে এক্সাম্পল বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, বাড়ি ময়মনসিংহের গৌরীপুর। আমি ডাকসুর ভিপি 28 বছর পরে নির্বাচন হয়েছে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি আমার রুমে গিয়ে তারা আমাকে শাসালো যে এখান থেকে বের হইলে খবর আছে। শেষ পর্যন্ত সেদিন 2019 সালের 22 ডিসেম্বর, বাঁকা আমার এখনো মেরুদণ্ডে ব্যথা, সেই দিন সে হামলার ঘটনায়। এখন আমি যদি মামলা করি, এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয় না, নিত না, এখন তো মামলা নিবে। সঞ্জিত চন্দ্র দাস সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা, অন্যান্য আছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম। এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনায় আসবে? সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম সহ তার আগের যে সমস্ত 4-5টা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টিতে সবচেয়ে উগ্র একটা মানসিকতার ছেলে ছিল। অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখিনি। তাহলে এটা কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে? তো আপনারা এখানে কাউন্সিলর এসেছেন, আপনাদের মাধ্যমে মেসেজ যে আপনারা যেহেতু সারা দেশে রুট লেভেলে কাজ করেন, এই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবেন, এগুলো নিয়ে আপনারা একটা প্রতিবাদ করবেন। এবং আমাদের এখানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনরাও থাকলেও অনুরোধ করবো আপনাদেরকে, দেখেন আপনাদের নাম বেচা, মাথা বেচা তারা ইন্ডিয়ান এমবাসির হাই কমিশনার দাওয়াত খায়, ওইবার থেকে কিছু ডলার পায়, প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায়, বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে 5 স্টার 3 স্টার হোটেলে রাখে, খাওয়া দাওয়া করায়, আসার সময় লাখ 5 টাকা দিয়ে দেয়, 2 লাখ টাকা দিয়ে দেয়। এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্ডা বাস্তবায়নে নানা ধরনের অঘটন ঘটায়। এবং চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস করি সাধারণ কোন হিন্দু এর সাথে জড়িত ছিল, সুপরিকল্পিত ভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, যে এটা অলরেডি সেল করার জন্য, যে বাংলাদেশে ইউনিট সরকারের আমলে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, যেটা ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের মতো থার্ড ক্লাস পলিটিক্স এই সুবিধা নেওয়ার জন্য ট্রাম্প একটা টুইট করেছিল যে বাংলাদেশের মাইনরিটিদের উপর খুব হামলাটা হচ্ছে, আমি ক্ষমতায় থাকলে না, যদিও ট্রাম্প এখন প্রেসিডেন্ট, কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিয়ান কমিউনিটির ভোট পাওয়ার জন্য ট্রাম্প এই স্ট্যান্ডটা নিয়েছিল। কিন্তু আমরা নিজেদের দেশের স্বার্থে এই বিষয়টাতে আমাদের একটু সতর্ক এবং সচেতন থাকা দরকার, যে এখানে কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, কেউ যেন উস্কানি দিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করতে পারে।